নির্মলেন্দু গুণের অসমাপ্ত কবিতা এটাকে শুধু একটা কবিতা বললে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা বিদ্রোহের ঘোষণাপত্র। কিন্তু প্রশ্ন হল, কয়েক দশক পরেও কেন এই একটা কবিতা বাংলাদেশের সামাজিক আর রাজনৈতিক অঙ্গনে এতখানি প্রাসঙ্গিক? চলুন এই ব্যাপারটাই আজ একটু তলিয়ে দেখা যাক। মানে শুরুটাই হচ্ছে একেবারে যাকে বলে এক বিস্ফোরণ দিয়ে। ভাবুন তো একবার, একটা রাজনৈতিক সমাবেশে একজন কবি মাইক্রোফোন হাতে নিলেন আর সরাসরি বলে দিলেন মঞ্চে যারা আছেন তাদের কাউকেই তিনি মানেন না। এই প্রথম লাইনটাই পাঠককে একটা এমন ঝাঁকুনি দেয় যা থেকে বোঝাই যায় যে এখানে অন্য কিছু একটা ঘটতে চলেছে। আচ্ছা, তাহলে এই বিদ্রোহের একেবারে গভীরে ঢোকা যাক। প্রথম অংশে আমরা দেখব কবি কিভাবে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে তার যে ক্ষোভ সেটাকে একটা জোরালো ঘোষণায় রূপ দিচ্ছেন। ব্যাপারটা দেখুন, কবি শুধু যে ক্ষমতাকে অস্বীকার করছেন তাই নয়, সঙ্গে সঙ্গে কিন্তু তিনি নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছেন। তিনি নিজেকে বলছেন সভার একমাত্র সত্যের কণ্ঠস্বর। ভাবা যায় কি সাংঘাতিক সাহসী একটা পদক্ষেপ! আর এরপরই আসে সবচেয়ে অবাক করা ঘোষণাটা। হাজার হাজার মানুষের সামনে একজন কবি তার আসল পরিচয়, মানে তার শিল্প, তার কবিতাকেই ছেড়ে দেওয়ার কথা বলছেন। এটা কিন্তু শুধু একটা ঘোষণা না, এটা হলো সমাজের ওপর তার চূড়ান্ত হতাশার একটা প্রকাশ। তো কবিতা না লিখলে তিনি কি করবেন? বেশ্যার দালালি, রাজমিস্ত্রির কাজ, স্মাগলিং? মানে দেখুন, কবির হতাশাটা ঠিক কোন পর্যায়ে গেছে। যে পেশাগুলোর কথা তিনি বলছেন সেগুলোকে সমাজ ভালো চোখে দেখে না। এখান থেকেই পরিষ্কার হয়ে যায় যে সমাজের শিল্পের কোনো দাম নেই, সেখানে তিনি নিজের পরিচয়টুকু বিসর্জন দিয়ে যা খুশি তাই করতে রাজি। আর ঠিক এই জায়গাতে কবিতার আসল দ্বন্দ্বটা সামনে চলে আসে। একদিকে মানুষের সাধারণ চাহিদা, পেটের খিদে, আর অন্যদিকে একজন কবির শিল্পের যে প্রতিশ্রুতি। এই দুইয়ের মধ্যে যে সংঘাত, চলুন এবার সেদিকে একটু নজর দেয়া যাক। এবার কবি সরাসরি প্রশ্ন করছেন দর্শকদের। তিনি জানতে চাইছেন তাদের চাওয়া পাওয়া নিয়ে। এই প্রশ্নটা কিন্তু শুধু ওই সমাবেশের মানুষের জন্য নয়, এটা আসলে পুরো সমাজের দিকে ছড়ে দেওয়া একটা বিরাট চ্যালেঞ্জ। এই যে স্লাইডটা, এখানে দেখুন পার্থক্যটা কত পরিষ্কার। একদিকে মানুষের একেবারে বেসিক মৌলিক চাহিদা, ডাল ভাত, ঘরবাড়ি, নিরাপত্তা, আর অন্যদিকে কবি কি দিতে পারছেন? শুধু শিল্পের কিছু বিমূর্ত প্রতিশ্রুতি। এইখানেই তো শিল্পী আর সমাজের মধ্যে যে একটা চিরকালের দূরত্ব, সেই ছবিটা একদম স্পষ্ট হয়ে যায়। এটা কিন্তু কবিতার একটা খুব ইন্টারেস্টিং মনস্তাত্ত্বিক দিক। কবি এখানে নিজের ভেতরের যে দ্বন্দ্ব সেটাকে খুলে বলছেন। তিনি বলছেন যে যা তিনি চান সেটা পেয়ে গেলেই যেন সেটার আর কোনো দাম থাকে না। এই যে একটা স্ববিরোধিতা, এটা কি শুধু কবির একার, নাকি আমাদের সবার চরিত্রের মধ্যেই এটা কোথাও লুকিয়ে আছে? কবিতাটা তো লেখা হয়েছিল অনেক অনেক বছর আগে, কিন্তু এই রেশ কি আজও রয়ে গেছে? এই প্রতিধ্বনি কি আমরা আজও শুনতে পাই? চলুন এবার ২০১৩ সালের একটা লেখার দিকে তাকানো যাক। এই লেখাটা কবিতাটার যে একটা চিরন্তন আবেদন আছে সেটাকে নতুন করে আমাদের সামনে তুলে ধরে। আমাদের সময়েরই একজন ভাষ্যকার, তিনি ঠিক এই কথাটাই বলেছেন। তার কাছে গুণের এই কবিতাটা শুধু একটা ঐতিহাসিক লেখা না, বরং বর্তমান সময়কে বোঝার জন্য একটা জরুরি টুল, একটা হাতিয়ার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কবিতাটা আজও একইভাবে প্রাসঙ্গিক। ওই ভাষ্যকার একটা জিনিস কিন্তু মেনে নিয়েছেন, যে এই কবিতায় টিপিক্যাল কাব্যিক কৌশল বা রোম্যান্স বা কোনো রহস্যময়তা এসব নেই। তিনি বলছেন যে কবিতাটা বেশ অলংকারহীন, বেশ সোজাসাপটা। কিন্তু তিনি এটাও যুক্তি দিচ্ছেন যে এর আসল শক্তিটা কোনো কাব্যিক কারুকার্যের মধ্যে নেই। এই শক্তিটা আছে এর কাঁচা, সরাসরি আর কোনো আপোষ না করা সত্য কথা বলার মধ্যে। আচ্ছা, এবার একটা দারুণ জিনিস দেখা যাক। কবিতার সময়ের যে উদ্বেগ, তার সাথে ২০১৩ সালের জাতীয় সংকটের একটা সরাসরি তুলনা করা যাক। দেখি তো সময়ের সাথে সাথে প্রতিধ্বনিটা কিভাবে ফিরে আসে। একবার খেয়াল করুন ভাষার কি অদ্ভুত মিল। কবি দেখছেন দুর্যোগের ঘন ঘটা, আর তার কয়েক দশক পর ভাষ্যকার সেই একই অনুভূতি প্রকাশ করছেন অন্তহীন অন্ধকার বলে। মনে হচ্ছে যেন জাতীয় হতাশার যে সুর, সেটা একটুও বদলায়নি। এখানে আরেকটা জিনিস দেখুন, গুণের কবিতার যে সাধারণ রাগ, সেগুলো ভাষ্যকারের লেখায় এসে একদম নির্দিষ্ট অভিযোগে পরিণত হয়েছে। কবি যাদেরকে শুধু
তথাকথিত রাজনীতিবিদ বলে ব্যঙ্গ করেছিলেন, ভাষ্যকার কিন্তু তাদেরকেই সংবিধান অবমাননা বা স্বাধীনতা বিরোধী কাজের জন্য সরাসরি দায়ী করছেন। অর্থনৈতিক দুশ্চিন্তার চেহারাটাও কিভাবে বদলে গেছে সেটা এখানে স্পষ্ট। একসময়কার সোনার দাম বাড়ার যে সাধারণ চিন্তা, সেই আলোচনাটা এখন কোথায় গিয়ে ঠেকেছে দেখুন। পদ্ধতিগত বৈষম্য, ভূমিহীনতা আর ভাষ্যকারের ভাষায় কোটিপতি তৈরির চাষ এর মতো ভয়ঙ্কর এক বাস্তবতা। তো এত সব কিছুর পর আমরা সেই শেষ প্রশ্নটাতে এসে পৌঁছাই, যে প্রশ্নটা এই কবিতা এবং এর পরের ভাষ্য দুটোই আমাদের সামনে এনে দাঁড় করায়। জাতীয় সংকটের সময় শিল্পের ভূমিকাটা আসলে কি, এর শক্তিই বা কতটুকু? এত কিছু বলার পর, এত জোরালো একটা রাজনৈতিক বক্তব্য দেওয়ার পর কবি কিন্তু শেষে একটা ব্যক্তিগত দাবি নিয়ে আসেন। তিনি ওই সর্বজনীন মঞ্চ থেকে সরে গিয়ে একটা ব্যক্তিগত পরিসরে আশ্রয় খোঁজেন। তিনি চান পুরো পল্টন ময়দান খালি করে দেওয়া হোক, আর তিনি শুধু তার প্রেমিকার সাথে একা থাকবেন। এই যে হঠাৎ করে সরে আসা, এটাই কবিতাটাকে আরও অনেক বেশি জটিল করে তোলে। তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, একজন শিল্পী সমাজের সব অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠলেন, কিন্তু শেষমেশ নিজের ব্যক্তিগত মুক্তির পথটাই বেছে নিলেন। এই যে একটা অসমাপ্ত বিদ্রোহ, এটা কি একটা জাতিকে পথ দেখানোর জন্য যথেষ্ট হতে পারে? এই উত্তরটা বোধহয় আমাদের প্রত্যেককে নিজের মতো করে খুঁজে নিতে হবে।